আমার লাইফে আমি হাতে গোনা অল্প কয়েকটা গল্পই পেয়েছি যেগুলো মনের ভেতরে লাইফ টাইমের জন্য একটা আলাদা দাগ কেটে যায়। দাগ কাটা বলতে আমি স্মৃতি রেখে যাওয়ার কথা বলছি। খুব কম গল্পই আছে যেগুলো শেষ করার পর আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আজকের গল্পটা সেরকমই। গল্পের এক এক মুহূর্তে আপনি এক এক রকম ফিল পাবেন, একদম ছোটবেলা থেকে শুরু করে জীবনের লাস্ট পর্যন্ত। প্রেম অথবা ভালোবাসা আসলে কত রকমে আপনার জীবনে আসতে পারে সেটাই আপনি এই সিনেমায় দেখতে চলেছেন। সিনেমাটার নাম কেমন যেন শোনা যায়, যেটা হলো লাভ মকটেইল। তবে নিঃসন্দেহে গল্পটা আমার মতো একজন এক্সপ্লেইনারের যেহেতু ভালো লেগেছে, যে নাকি হরেক রকম সিনেমা দেখে অভ্যস্ত, তাই আশা করা যায় আপনারও ভালো লাগবে। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় খুব সুন্দর একটা জায়গা দেখিয়ে, যেখানে এই ছেলেটার নাম আদি। সে তার পরিচিত একটা জায়গায় ঘুরে আসার জন্য বের হয়েছিল। শহর থেকে অনেকখানি পথ পার হয়ে অবশেষে পাহাড়ি অঞ্চলে সে ঢুকেছে। সে উডুপি নামের একটা জায়গায় যাবে। তবে যাওয়ার সময় হঠাৎ একটা কিউট দেখতে মেয়ের ওপর তার চোখ পড়ে। মেয়েটা ওখানে ডাবের পানি খাচ্ছিল, তাই আদিও তার গাড়ি থামিয়ে নেমে আসে। ডাবওয়ালাকে সে একটা ডাব কাটতে বলে, আর আদি সেখানে যে মেয়েটাকে দেখে গাড়ি থেকে নামলো তার নাম অদিতি। তাদের নামের ভালো একটা মিল আছে, তাই না? তবে বিষয়টা মনে রাখবেন, আদি এক দেখাতেই মেয়েটাকে দেখে কেন গাড়ি থেকে নামলো সেটা মুভির কোনো এক পর্যায়ে জানতে পারবেন, দেখতে থাকুন। মেয়েটা ডাবওয়ালাকে জিজ্ঞাসা করে পাহাড়ের একটু নিচের দিকে ওয়াশরুম খুঁজতে যায়। অনেকখানি নিচে নামার পর নিচে সে কিছু বাড়িঘর দেখতে পায়, কিন্তু সেখানে আরও কিছু ছেলেরা নিজেদের মধ্যে মজমস্তি করছিল। অদিতি তাদের ওয়াশরুম কোথায় জিজ্ঞাসা করলে তারাও তাকে দেখিয়ে দেয়, কিন্তু তাদের মতলব ছিল খারাপ। অদিতি যখন ওয়াশরুমে ঢুকে তখন বাইরের ফাঁক ফোকর দিয়ে সেই ছেলেরা তাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে শুরু করে, যেটা অদিতি ভেতর থেকে দেখতে পায়। যার কারণে সে সাথে সাথেই ওখান থেকে বের হয়ে যখন পালাতে ধরে, সেই ছেলেরা তখন তাকে ধরে ফেলে। অদিতি পুলিশকে কল করতে ধরে, তাই সেই ছেলেরা তার মোবাইলটা কেড়ে নিচ্ছিল, তার সাথে বাজে বিহেভ করছিল। ঠিক তখনই সেখানে আদি চলে আসে, আর সেখানে শুরু হয়ে যায় ছোটখাটো একটা লড়াই। একের পর এক সবাইকে উদম কেলানোর পর আদি তারপর অদিতিকে নিয়ে সেখান থেকে রাস্তার দিকে রওনা হয়। আর এখানে তাকে বাঁচানোর কারণে অদিতি আদিকে ধন্যবাদ জানাতে জানাতে একদম বিরক্ত করে ফেলে। নেচারগত দিক থেকে অদিতি একটু বেশি কথা বলে, আর আদি একদমই কম। অদিতি তাকে একের পর এক নিজের সম্পর্কে বলতে বলতে আদির একদম মাথা খেয়ে ফেলে, আর আদি তাকে বাচ্চাদের মতোই ট্রিট করতে থাকে। আর কথায় কথায় অদিতি জানতে পেরে যায় যে সে যেদিকে যাচ্ছে আদিও সেই পথেই যাবে। আর এই বলতে বলতেই সে আদির কাছে একটা ফেভার চেয়ে নেয়। তার গাড়ি নাকি নষ্ট হয়ে গিয়েছে, আদি যদি তাকে লিফট দেয় তাহলে খুব উপকার হবে। আর অদিতি এমনই এক মেয়ে, সে যে তার কথাই বন্ধই করতে পারে না। আদি তাকে হ্যাঁ বলবে নাকি না বলবে তা শোনার আগেই সে তার ব্যাগটা গুছিয়ে তার ড্রাইভারকে বলে আদির কাছে চলে আসে। আর ওখানে থাকা ডাবওয়ালা এই ভেবে কুল পায় না যে একটু আগে দুজন অপরিচিত ছিল, টয়লেটে যাওয়ার পর কি হলো কি জানি, সেটা তার মাথায় ঢোকে না। তারপর শুরু হয় তাদের জার্নি। মূলত এক কথায় বলতে গেলে অদিতি আদির সেই পারফরমেন্সে তার উপর ক্রাশ খেয়ে গিয়েছে। এজন্যই তার গাড়ি সারাতে মাত্র 10 মিনিট লাগতো, কিন্তু সে জোর করে তার সাথে চলে আসলো। আর তারপর গাড়ির ভেতরে এই যে একের পর এক কথা বলতে শুরু করেছে, থামার কোনো প্রশ্নই ওঠে না। সে ইঞ্জিনিয়ার নাকি ডক্টর, সে এখানে থাকে না ওখানে, সে এই ভার্সিটিতে লেখাপড়া করেছে না ওই ভার্সিটিতে, এমনকি একদম শেষে তাকে জিজ্ঞাসা করে ওঠে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? আদি তার এই প্রশ্ন শুনে কিছু বলতেই যাবে, সেখানে উল্টো অদিতি নিজেই আবার বলতে শুরু করে আমাকে গেস করতে দাও, তোমাকে দেখতে খুবই সাদাসিধে ডিসেন্ট লাগে, তার মানে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই। এখন তার এই কথা শুনেও আদি কিচ্ছু বলে না, তাই অদিতি ধরে নেয় তার কোনো গার্লফ্রেন্ড নেই, আর বলে ওঠে আমি জানি, তোমার চেহারা দেখে আমি বুঝতেই পেরেছি তুমি কখনো প্রেমেই পড়োনি। আর তখনই আদির রিয়াকশনটা দেখার মতো ছিল, আর তার রিয়াকশনটা দেখে অদিতি ভালো মতোই বুঝে যায় যে অবশ্যই তার কোনো একটা ব্যাক স্টোরি আছে, তাই সে তাকে জোর করতে শুরু করে। এখনও তাদের পথ অনেক বাকি, সে যেন তার গল্পটা তাকে শোনায়, তাই আদি তাকে বলতে শুরু করে। আর ঘটনা চলে যায় 1998 সালের দিকে, যখন আদি হাই স্কুলে লেখাপড়া করছিল। তখন সে ভালোই বখাটে ছিল, সেখানে তার খুব ভালো একটা বন্ধু ছিল, তার নাম বিজয়। আর বিজয় তাদের কোচিং এর সুষমা নামের একটা মেয়েকে খুব পছন্দ করে, কিন্তু সমস্যাটা হলো আজ পর্যন্ত সে কখনোই তার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি, কারণ সুষমা লেখাপড়ায় খুব ভালো, পাশাপাশি সেই ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, তাই কথায় কথায় ইংরেজি বলে। তাই বিজয় তার সামনে যাওয়ার সাহসও পায় না। সেই জন্য তাকে সাহায্য করতে আদি সুষমার সাথে কথা বলতে যায়। সে বলে যে তার বন্ধু বিজয় নাকি তাকে খুব পছন্দ করে, কিন্তু সেখানে সুষমা তাদেরকে বলে সে অলরেডি কমিটেড, তাই দ্বিতীয়বার যেন তার সাথে এই বিষয় নিয়ে দুজন না আসে। কিন্তু কথাটা যেহেতু সে ইংরেজিতে বলেছে, তাই আদি কিচ্ছু বুঝতে পারে না।
সেজন্য দুজনে মিলে তাদের কোচিংয়ের আরেকটা মেয়ে রিমার সাথে কথা বলতে যায়। সেখানে রিমা জানায় যে ও বলতে চেয়েছে তার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে, তাই এই বিষয়টার জন্য সে কিছু করতে পারবে না, যাতে করে বিজয়ের মুড অফ হয়ে যায়। কিন্তু এখানে আজকে তার সাথে কথা বলতে গিয়ে প্রথম দেখাতেই ধীরে ধীরে রিমাকে আদি পছন্দ করতে শুরু করেছে। এরপর থেকে আদি তার কোচিংয়ে লেখাপড়ার থেকে বেশি রিমার দিকে নজর রাখে, সবসময় তাকেই দেখে। এভাবে একদিন দুদিন করে 10 দিন চলে যায়। এখন তো তার অবস্থা এমন হয়ে গিয়েছে সে রিমাকে নিয়ে তার বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, কিন্তু ছেলেটা এখনও তাকে সরাসরি কিচ্ছু বলার সাহস পায়নি। তাই একদিন তার বন্ধু বিজয় রিমার সাথে আদির কথা বলার একটা সুযোগ বানিয়ে দেয়। সেখানে রিমা তাকে জিজ্ঞাসা করে, আমি শুনলাম তুমি নাকি আমাকে পছন্দ করো, তোমার বন্ধু আমাকে বলল। আদি তখন স্বীকার করে যে হ্যাঁ সে তাকে ভালোবাসে, কিন্তু তখন রিমা তাকে বোঝায় যে কোনো প্রকার রিলেশনে আসা নাকি তার জন্য সম্ভব নয়, তার একটা খারাপ অতীত আছে, তার পারিবারিক সমস্যা সেই শুরু থেকেই, সে যখন ছোট্ট ছিল তখন থেকেই তার বাবা মা আলাদা থাকে, আর এই অবস্থায় সে তার মাকে কোনো প্রকার কষ্ট দিতে চায় না, তাই তাকে সরি বলে দেয়। কিন্তু ঝামেলাটা হলো রিমা তাদের ক্লাসের খুব ভালো ছাত্রী, তাই কথাগুলো সে ইংরেজিতেই বলছে, যার ঘন্টাটাও আদি বুঝতে পারেনি। আর কি বলবে না বলবে বুঝতে না পেরে ইটস ওকে এই বলে বাদ দিয়ে দেয়। আর হ্যাঁ, সেখানেই তার স্কুল জীবনের প্রথম প্রেম একদম খতম, শেষ। ঘটনাটা আবারও বর্তমানে চলে আসে। অদিতি তার এই প্রেম কাহিনী শুনে হাসতে শুরু করে। তারপর দুজনে একটু রেস্ট করার জন্য পাশে একটা সুন্দর মন্দিরে এসে কিছুটা হাঁটাচলা করে। সেখানে অদিতি অন্তত স্বস্তি পায় যে প্রেম কাহিনীর কথা সে বলছে সেটা সিরিয়াস কিছু ছিল না। কিন্তু আদি তখনই বলে ওঠে, সেটা ঠিক আছে, কিন্তু ভার্সিটি লাইফের প্রেমটা বেশ সিরিয়াস ছিল। এই শুনে অদিতি আবারও হ্যানত্যান এই সেই অনেক কিছু জিজ্ঞাসা শুরু করে, কারণ এতক্ষণের যাত্রায় অদিতি আদিকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল, তাই তার প্রেম কাহিনীগুলো তাকে জেলাস ফিল করাচ্ছে। তাই চলুন আমরা তাদের ভার্সিটি লাইফটা দেখে আসি। তখন শীতকালে ক্রিকেট খেলাটা তাদের মধ্যে প্রতিদিনকার একটা রুটিন ছিল। আজকেও তারা ক্রিকেট খেলতে আসে, কিন্তু লাস্টের এক বলে যেখানে 6 রান লাগবে সেখানে আদি একেবারে আউট হয়ে যায়। আর তখনই হঠাৎ বিজয় এসে আদির মোবাইলটা নিয়ে সুষমাকে কল করে। মনে আছে স্কুল লাইফে সেই সুষমা, সেই ঘটনায় আদির লাভ স্টোরি শেষ হয়ে গেলেও বিজয়ের সাথে সুষমার রিলেশনটা সেট হয়ে গিয়েছিল, কারণ সুষমা সেদিন মিথ্যা বলেছিল তাকে। বিজয় একদম হাউকাউ করতে করতে আদিকে নিয়ে সুষমার বাসায় যায়। সেদিন সুষমার কি যেন হয়ে গিয়েছে, কিন্তু সে তো ঠিকঠাক মতোই নিজের পায়ে হেঁটে বাইরে বের হয়, বলে সামান্য তার ঠান্ডা লেগেছে। আর এই সব দেখে আদির মাথা চটে যায়। সেখান থেকে দুজন আবারও খেলার মাঠে চলে আসে। সেখানে আদি ব্যাটিংয়ে নেমেছিল, আর বিজয় আদির মোবাইল নিয়ে সুষমার সাথে কথা বলছে। ঠিক তখনই আদির মোবাইলে কোথা থেকে যেন একটা মেসেজ চলে আসে, সেখানে লেখা, হাই ডিয়ার কেমন আছো। আর এই জানতে পেরে আদি খেলা রেখেই একদম দৌড়ে তার মেসেজ দেখতে চলে আসে, কিন্তু মেসেজটা আসলে কে করেছে এটা তারা বুঝতে পারে না। তবে আদি খুব খুশি, সেই স্কুল লাইফের পর থেকে কোনো মেয়ে তাকে মেসেজ পর্যন্ত করে, পাত্তা পর্যন্ত দেয়নি। আজকে প্রথম সে খুব খুশি, কিন্তু আদির কপাল খারাপ, তার বাটন মোবাইলে মেসেজের যে রিচার্জ সে করেছিল সেটা শেষ হয়ে গিয়েছে, তাই মেসেজের রিপ্লাই সে দিতে পারে না। তাই রাতের বেলায় সে ফ্রি মেসেজ পাওয়ার অপেক্ষায় বসে থাকে, 12টার পর ফ্রি মেসেজ দেওয়া হবে। ঠিক তখনই সুষমা তার মোবাইলে কল করে, বলে তার মোবাইলে নাকি সুষমার এক বান্ধবী মেসেজ করেছিল, সে রিপ্লাই কেন করেনি। কিন্তু আদি তো একদম ভাবসাব নিয়ে বলে, ও আচ্ছা তোর বান্ধবী, আমি অপরিচিত কারো মেসেজ রিপ্লাই করি না সেজন্য করিনি। তখন সুষমা তাকে জানায় আসলে তার এই বান্ধবী নাকি অনেক আগে থেকেই তাদের দুজনকে দেখে আসছে, আর আদিকে নাকি শুরু থেকেই সে কিছুটা পছন্দ করে। তাই সেদিন সুষমা তার কাছে আদির নামে অনেকখানি প্রশংসা করেছিল, সে যেন মেসেজের রিপ্লাই দেয়। আর এই শুনে আদি একদম খুশিতে ফেটে পড়ে। 12টার পর সে ওই মেসেজের রিপ্লাই দেয়। আর এই যে তাদের মধ্যে কথা শুরু হয়, যেন শেষ হওয়ার নাম হচ্ছে না। একদম শেষে দুজনে আগামীকাল দেখা করার জন্য একটা লোকেশন সেট করে। তারপর দিন আদি সময় মতো তার সাথে দেখা করতে সেখানে চলেও যায়। সে অপেক্ষা করতে থাকে। তার কিছুক্ষণ পরেই সেখানে তার মেসেজে কথা হওয়া মেয়েটা তার সাথে দেখা করতে আসে। মেয়েটাকে দেখে তার খুব ভালো লাগে। প্রথমে দুজনে টুকটাক কথাবার্তা, তারপর একের পর এক বিষয় নিয়ে শেয়ার করে, এভাবেই তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। মেয়েটার নাম যোশিতা। সেদিন এভাবেই একসাথে দুজনের রাত হয়ে যায়। তখন বাড়ি ফেরার আগ মুহূর্তে যোশিতা তাকে তার অতীত সম্পর্কে জানাতে চায়। আর তখনই আদির মনে পড়ে যায় সেই স্কুল লাইফের রিমার কথা। সে মনে করে হয়তো বা আগের মতোই কিছু একটা রিপিট হবে, কিন্তু না, আসলে এর আগেও নাকি যোশিতার একটা রিলেশন ছিল, তো তাদের নতুন রিলেশনে লয়াল থাকতে সে আদিকে আগে থেকেই বলে দিল, যেখানে আদিও তার বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর কথা বলতে বলতে এখানে একসময় যোশিতা আদিকে একটা চুমু দেয়। আর এই বিষয়টা আদির জীবনে সে প্রথমবার এক্সপিরিয়েন্স করলো। যাক, এরপর ধীরে ধীরে আরও অনেকগুলো দিন পার হয়ে যায়। তাদের রিলেশন আগের থেকেও আরও পাকাপোক্ত হতে শুরু করে। রেগুলার ফোনে কথাবার্তা বলা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আর আদিকে দেখে এখন মাঝে মাঝে বিজয় নিজেও খুবই জেলাস ফিল করে। রিমা যখন আদিকে একটা কিস করে তখন বিজয়ও সুষমার কাছে এমন একটা কিছু চাওয়ার একটা, বুঝতেই পারছেন কি বলছি, কিন্তু
সুষমা একদম তাকে কেলিয়ে চলে যায়। তাছাড়াও আদি তার কয়েক মাস রিলেশনে যা পেয়েছে সুষমা তাকে তার 3 বছরের রিলেশনে কিচ্ছু দেয়নি। এমনকি মাঝে মাঝে আদি তার রুমে পর্যন্ত চলে যায়, তাতেও যোশিতা কমফোর্টেবল থাকে। কিন্তু কথায় আছে না, খুব তাড়াতাড়ি কিছু পেয়ে গেলে তাতে অবশ্যই ভেজাল আছে। তেমনটাই অপেক্ষা করছিল আদির জন্য। তাদের রিলেশনে প্রায় 2 বছর হয়ে গিয়েছে। এতদিনে আদির ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়াও শেষ, এখন চাকরি জয়েন করার পালা। চাকরির বিষয় নিয়ে যোশিতার সাথে আদি অনেকটা এক্সপেকটেশন রেখেছে। সে তাকে এমনও বলেছে, যাই হোক কমপক্ষে 1.5 লক্ষ টাকার স্যালারি তো থাকবেই। কিন্তু আদি পরের সপ্তাহে যখন একটা ইন্টারভিউ দিতে যায়, তখন তাকে যে পোস্টের কাজ দেওয়া হয় সেখানে মাত্র সে 30,000 টাকা পাবে। আসলে কারণটা হলো স্কুল লাইফ থেকে আদি লেখাপড়ায় মিডিয়াম রেঞ্জে ছিল, আর ভার্সিটি লাইফে গিয়েও যোশিতার প্রেমে পড়ে সে তার লেখাপড়ায় মনোযোগ হারিয়েছিল। ভার্সিটিও ঠিকঠাক মতো অ্যাটেন্ড করেনি, তাই আজকে তার এই অবস্থা, যা সে আগে বুঝতে পারেনি। যোশিতাকে সে যখন তার স্যালারি সম্পর্কে জানায়, তখন যোশিতাও তাকে কংগ্রেস করে, বলে মাসে মাসে স্যালারি বাড়াবে, প্রমোশন হবে, চলে যাবে, এ বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু পরেই তার মুড অফ হয়ে যায়, কারণ এমন একটা পরিবার থেকে সে বিলং করে যেখানে শপিং করতে গিয়েই সে একেবারে লাখখানিক টাকা খরচ করে ফেলে। আর সারা মাসে আদির মাত্র 30,000 টাকার স্যালারি দিয়ে তার কি হবে? তাই এই কথাগুলো সে নিজের ভেতরে চেপে রাখতে পারে না। পরের বার দেখা হলে সে আদিকে এই বিষয় নিয়ে জানায়। সেখানে আদি তাকে বোঝায় তার স্যালারি তো কম নয়, সুষমা আর বিজয় একই কোম্পানিতে চাকরি নিয়েছে, তাদের স্যালারিও তার থেকে সামান্য একটু বেশি। কিন্তু তবুও যোশিতার মন ভালো হয় না, তাই আদি ডাবল শিফটে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে শহরে চলে যায়। তারপর আরও 2টা বছর পার হয়। ডাবল শিফটে কাজ করতে করতে সব সময় টাকা কামানোর চিন্তায় থাকতে থাকতে আদি যেন ধীরে ধীরে রোবট হয়ে যাচ্ছে। তারও কিছুদিন পর আদি নিজের জন্য একটা সেকেন্ড হ্যান্ড ছোট দেখে গাড়ি কিনে, আর এভাবেই তার দিনকাল যাচ্ছিল। তারপর একদিন অফিসের ক্যাফেতে সুষমা আদির সাথে তার নতুন এক কলিগ নিধির পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে হয়েছে একটা প্ল্যানিং করতে। কালকে ভ্যালেন্টাইন্স ডে, তাই সুষমা আর বিজয় তাদের দুজনকে একটা ট্রিট দেবে। তারপর সেদিনটা পার হয়ে যায়। আমরা আদিকে দেখি আজকে অনেক দিন পর যোশিতার সাথে তার দেখা। প্রত্যেকটা বিশেষ দিনগুলোতে তারা দুজন এখানেই সময় কাটাতে আসে, কিন্তু তারা যখন কেক কাটার পর কোথাও খেতে যাবে, তখন যোশিতা আদির সেই ছোট্ট গাড়িতে যেতে চায় না, বরং তার নিজের গাড়িতেই আদিকে উঠতে বলে। যে বিষয়টা অবশ্য আদির একটু খারাপ লাগে, কিন্তু সে তেমন কিছু মনে করে না। রাস্তায় যাওয়ার সময় যোশিতা বলে সে একটা 5 স্টার হোটেলে যাবে, কিন্তু আদি নিষেধ করে দেয়, তাতে খরচ অনেক বেশি হবে, ওখানে খাবারের কোয়ালিটির তুলনায় খরচ বেশি। আর এই বিষয়টাই যোশিতার খুব খারাপ লাগে। সে রেগে ওঠে। গত বিশাল একটা সময় যাবৎ সে শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট করেই চলছে। আদি সবসময় তাকে বলে আসছে তাদের লাইফ পরিবর্তন হবে, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হচ্ছে না। আর এই শুনে আদি তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো তোমার জন্যই আমি এত কষ্ট করছি, আমি নিজের লাইফে সেটেল হওয়ার চেষ্টা করছি যেন তোমাকে ভালো রাখতে পারি। কিন্তু যোশিতা সোজা তার সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে খোঁটা দিতে শুরু করে। এমনকি সে এই কথাও বলে, তুমি আমাকে একটা দিনের জন্য খুশি রাখতে পারছো না, তুমি সারা জীবনের জন্য আমাকে কি খুশি রাখবে? আর এইটাই আদির খুব খারাপ লাগে। সেদিন তাকে আর তার গাড়িকে ওখানে রেখেই সে বাসায় ফিরে আসে। আর এই বিষয়টা যখন বিজয় জানতে পারে, তখন সে আর সুষমা এতে কষ্ট পায়, কারণ তারা দেখেছে আদি তার জন্য কতটা কষ্ট করছে। এরপর এরকমই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে তাদের সম্পর্ক চলতে থাকে। তবে এতে এই বিষয়টা অন্তত ক্লিয়ার হয়ে গেল, যোশিতা আর আগের মতো নেই, তার মন পরিবর্তন হয়েছে। সে তখন শুধুমাত্র আদিকেই চাইতো, কিন্তু এখন তার কাছে অনেক অপশন আছে। তার নাকি বিয়ে ঠিক হয়েছে। যোশিতার বাবা মা নাকি প্রায় সময়তেই ধনী পরিবারের ছেলেদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এভাবে সে আর কতদিন থাকবে? বলতে বলতে এভাবে আরও একটা বছর পার হয়। আবারও একটা ভ্যালেন্টাইন্স ডে আসে, কিন্তু এবার তারা আগের জায়গায় দেখা করে না। তাই আগের বারের মতো আদি আর তার বাকি 3 বন্ধু, হ্যাঁ এতদিনে তাদের সাথে নিধি বেশ ফ্রেন্ডলি হয়েছে, তাই সেও তাদের সাথেই থাকে। সেখানে আদি সবাইকে নিয়ে যোশিতার সাথে দেখা করতে যায়, কিন্তু যোশিতা সেখানে বড়ই অদ্ভুত আচরণ করে। আদির প্রতি সে বিরক্ত। সে জানায় তার পরিবার নাকি আজকে তার সাথে একটা ছেলের পরিচয় করিয়ে দিয়েছে। ছেলেটা অনেক ধনী, এমনকি সে তার লাইফে সেটেল। এগুলো সে আর হ্যান্ডেল করতে পারছে না। তার পরিবারকে সে কিভাবে কি বোঝাবে সে কিচ্ছু বুঝতে পারছে না। অর্থাৎ তার কথায় ভালো মতোই সে বুঝতে পারছে যে যোশিতা তার সাথে লাইফ সেটেল করতে চায় না, কিন্তু আদি তবুও যেন আশা রাখছে। তার শুধু একটাই কথা, আর সেখানেই আদিকে ইনসাল্ট করে সে চলে যায়। যে বিষয়টা দেখে গাড়িতে থাকা প্রত্যেকের মন ভেঙে যায়, বিশেষ করে নিধির এতে খুব খারাপ লাগে। এমনকি পরবর্তীতে যোশিতা আদিকে কল দিয়ে জানায় সে তার পরিবারকে হ্যাঁ বলে দিয়েছে, এই বিয়েতে সে রাজি। তাই আদির সাথে তার যা ছিল সেগুলো শেষ করার সময় এসে গিয়েছে। এই বলে সে ফোন কেটে দেয়। তারপর এক এক করে 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়, কিন্তু যোশিতা আদির কোনো ফোন কল রিসিভ করে না। এমনকি সে তার মেসেজের কোনো রিপ্লাই পর্যন্ত করে
পারে না, কিন্তু তবুও আদি হাল ছাড়তে চায় না। সামনের সপ্তাহে নাকি যোশিতার জন্মদিন, যোশিতার সাথে সে দেখা করবে, কিন্তু এতে বিজয় রেগে যায়। গত 3 মাসে যা কিছু হয়েছে এত ইগনোর পাওয়ার পরেও আদি কিভাবে তার পেছনে লেগে আছে, এই বিষয়টা বিজয়ের খুব খারাপ লাগে। সে আজ খুব বিরক্ত, এত কিছু হওয়ার পরও আদি কিভাবে ওই মেয়েটার জন্য এত পাগল থাকতে পারে। সে আদিকে আর কোনো প্রকার সাপোর্ট করবে না, কিন্তু আদি তবুও তাকে মানায়। সে যেন যোশিতার সাথে দেখা করতে তার সাথে থাকে। তবে বিজয় তাকে একটা শর্ত দিয়ে দেয়, এই লাস্ট, যদি যোশিতা এবারও তাকে রিজেক্ট করে, তাকে ইগনোর করে, তাহলে এখানেই তাকে গিভ আপ করে দিতে হবে, আর বিজয় যা বলবে তাকে তাই করতে হবে। আদি রাজি হয়, কথা মতো দুজনে যোশিতার সাথে দেখা করতে যায়, কিন্তু যোশিতার সেই একই কথা, সামনের 2 মাস পর তার বিয়ে, যদি সেলফ রেসপেক্ট না থেকে থাকে তাহলে যেন সে তার বিয়ে খেতে আসে। আর এবার এটাই তার জন্য যথেষ্ট ছিল। যোশিতা ওখান থেকে চলে যায়, কিন্তু আদি তার ইমোশন নিয়েই পড়ে থাকে। এরপর থেকে আদিকে বিজয় আর সুষমা দুজনে বোঝাতে শুরু করে তার একটা সেলফ রেসপেক্ট আছে, সে কেন এমন একটা মানুষের পেছনে পড়ে আছে যে তার মূল্য দেবে না। তাই একবার সুষমা আদির মোবাইলটা নিয়ে জোর করে যোশিতাকে কল করে, আর আদিকে বলে মনের ভেতরে আফসোস রাখিস না, যা বলার বলে দে। আর যখনই যোশিতা কলটা রিসিভ করে তখনই আদি তাকে সেই সমস্ত কথা বলতে শুরু করে যেগুলো তার ভেতরে সে চাপিয়ে রেখেছে। সে মেনে নিয়েছে যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে যাবে, সে যেন তার হাজব্যান্ডের সাথে ভালোই থাকে। এই বলে বিদায় জানিয়ে কলটা কেটে দেয়। আর তারপর আদি যখন স্বাভাবিক হয় তখন যে শর্তটা ছিল, যেখানে এখন বিজয় যা বলবে তাকে তাই করতে হবে। কিছুদিন পর আমরা আদিকে একটা ক্যাফেতে কারোর জন্য অপেক্ষা করতে দেখি, খুব সম্ভবত একটা মেয়ের জন্য। ঠিক তখন সেখানে নিধি এসে হাজির হয়, আর আদি বিষয়টাতে অবাক হয়, কারণ বিজয় তাকে বলেছিল মেয়েটা তার পরিচিত কেউ, কিন্তু সেটা যে নিধি হবে সেটা সে জানতো না। আসার পর অপর দিক থেকে বিজয় তাকে কল করে, তাকে সব কিছু শিখিয়ে দেয় কিভাবে কথা বলতে হবে আর কি করতে হবে। সেই অনুযায়ী আদি সব কিছু করে, তাদের দুজনের টুকটাক কথাবার্তা হয়। আসলে নিধি যখন একদম ছোট ছিল তখনই একটা গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা মারা গিয়েছিল। সেখান থেকেই সে তার দাদির কাছে কিছুদিন ছিল, তারপর তার দাদিও মারা যায়, যার কারণে তার টিনেজ কেটেছে একটা এতিমখানায়। তারপরেই সেই টুকটাক অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। তখন অপর দিক থেকে বিজয় তাকে কল করে ভালো মতো বুঝিয়ে দেয়, যেমনটা বলেছিলাম শর্ত অনুযায়ী আমার কথা তোর শুনতে হবে, তোর পকেটে একটা রিং আছে সেটা বের কর আর ওকে প্রপোজ কর। কিন্তু এই বিষয়গুলো আদের জন্য খুবই আনকমফোর্টেবল ছিল। হঠাৎ করে নিধিকে সে এই বিষয়গুলো বলতে পারছে না, কিন্তু দেখা যায় তার রিং বের করার আগেই নিধি তার হাত বাড়িয়ে রেখেছে। আর এখন বিষয়টা আপনাকে একদম শুরু থেকে বলি। আসলে যোশিতার সাথে রিলেশন চলাকালীন সময়তেই যখন আদির সাথে নিধির প্রথম দেখা হয়েছিল, তখন থেকেই নিধি আদিকে তার মনের কোনো একটা জায়গায় বসিয়ে ফেলেছিল। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়, তাদের মধ্যে কথাবার্তা হয়, সময় পার হয়, আর সকল ঘটনায় নিধি ধীরে ধীরে আদিকে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু সেটা ছিল শুধুমাত্র একতরফা ভালোবাসা, যে সম্পর্কে আদি বা তার বন্ধু বান্ধব কেউ কিছু জানতো না। তবে যেখান থেকে যোশিতা আদিকে ইগনোর করা শুরু করলো, সেখান থেকে আদির অজান্তেই নিধি তার জন্য বেশ দুশ্চিন্তা করতে শুরু করেছিল। আর এই বিষয়টা খেয়াল করেছিল বিজয়। এমনকি পরবর্তীতে আরও অন্যান্য সকল ঘটনায় বিজয় এটা বুঝে গিয়েছিল যে আদির জন্য নিধি কতটা কেয়ার করে। তাই সেদিন বিজয় এই শর্তটা রেখেছিল। আর সব কিছু ঠিক হওয়ার পর বিজয় নিজে নিধির সাথে কথা বলেছিল, সেখান থেকেই ঘটনা এখানে। তাহলে চলুন আবার বর্তমানে ফিরে আসি। বর্তমানকে ভুলে গেলে তো আর হবে না। সেখানে অদিতি তার সম্পূর্ণ ঘটনা শুনে বেশ অবাক, আর এখন সে এই বিষয়গুলোতে আরও কৌতূহলী হয়ে যাচ্ছে। সে জানতে চায় তারপর কি হয়েছিল, নিধির সাথে তার সম্পর্কটা কি সামনে গিয়েছিল, সেই সম্পর্কে সে জানতে চায়। তাহলে চলুন বর্তমানের ঘটনায় তাদের জার্নি নিয়ে কিছু বলার নেই, আমরা আবার অতীতে চলে যাই। আদির এই ধাক্কা থেকে বের হয়ে আসার জন্য তার জীবনে যে নিধি এসেছে, এই বিষয়টায় বিজয় আর সুষমা খুব খুশি। পরদিন সকালে নিধি আদিকে কল করে জানায় তারা একসাথে অফিস যাবে, সে নাকি তার বাসার সামনে আসছে। তারপর রেডি হয়ে আদি যখন ঘর থেকে বের হয়, সে দেখে নিধি তার জন্য টেম্পুর মতো একটা গাড়ি নিয়ে বসে আছে। গাড়িটাতে দুজন বসতেও চাপাচাপি হয়ে যাবে, এমনকি নিধি তার জন্য নিজ হাতে লাঞ্চ বানিয়ে এনেছে। বলে এখন থেকে বাইরের খাবার খেতে হবে না, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসবো। তারপর দুপুরবেলা খাবার টাইমে নিধি আদিকে কল করে জিজ্ঞাসা করে কোথায় তুমি, আমি তো ভেবেছিলাম একসাথে লাঞ্চ করব। তাই আদি একটু দেরি না করে নিধির সাথে লাঞ্চ করতে চলে যায়। এক কথায় নিধির এরকম কেয়ার তার ভালোই লাগছিল। একদিকে যেখানে যোশিতা সবসময় তার থেকে হাই এক্সপেকটেশন, সবকিছু বেশি বেশি চাইতো, সেখানে নিধি তার অল্পতেই যেন তাকে মেনে নিয়েছে। কিন্তু তার একটা মহান প্রতিভা আছে, একবার যদি সে কথা বলা শুরু করে দেয় তাহলে থামার কোনো নাম নেই। এমনকি সেদিন বিকেলবেলা সে কথা বলতে সে শুরু করেছে, কথা বলতে বলতে রাত হয়ে যায়, তবুও তার কথা শেষ হয় না। যে বিষয়টা আদি আশাই করেনি, কারণ নিধি সবসময় চুপচাপ থাকতো, কিন্তু সে যে এত কথা বলে সে কখনো বুঝতেই পারেনি। তারপর দুজনে একটা পানিপুরির দোকানে যায়, কিন্তু দোকানদার তখন দোকান বন্ধ করে দিচ্ছিল। তবুও নিধির জন্য সে দোকানদারকে রিকোয়েস্ট করে এক প্লেট পানিপুরির জোগাড় করে, কারণ এই পানিপুরি নাকি তার খুব পছন্দ। কিন্তু তারপরে পানিপুরি খাওয়া শেষ হলে সে যে আবারও কথা বলতে শুরু করেছে, থামতেই আর চায় না। যার কারণে একসময় আদি তার গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আর তার কিছুদিন পর আদির জন্মদিন চলে আসে। নিধি রাত 12টায় আদিকে কল করে, তার বাসার
বাইরে আসতে বলে। সে তার জন্য কেক বানিয়ে এনেছে, কিন্তু আসার পর আদি দেখতে পায় নিধির কেক মাটিতে নষ্ট হয়ে পড়ে আছে আর কিছু বখাটে পোলাপান সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জিজ্ঞাসা করলে নিধি জানায় ওরা নাকি তার সামনে এসে তাকে খুব বাজে বাজে কথা বলতে শুরু করেছিল, তাকে ভয় দেখিয়ে তার কেকটা ফেলে দিয়েছে, তার সাথে খুবই খারাপ ভঙ্গিতে তাকে টিজ করেছে। আর এই বিষয়টা তার সহ্য হয় না, তাই ওদের প্রত্যেকটাকে আদি এক এক করে ধুলাই করে আর তারপর নিধির কাছে ফিরে আসে। কিন্তু নিধির আফসোস, তার জন্য সে খুব যত্নে কেকটা বানিয়েছিল, কিন্তু যাই হোক যা হয়েছে হয়েছে। সে আদিকে জন্মদিনের উইশ করে আর আদির মোবাইলটা নিয়ে দুজনে একে অপরের হাত সামনে রেখে নিধি একটা পিকচার তুলে আর আদিকে বলে এক কাজ করি, তোমার হোয়াটসঅ্যাপ ডিপিতে লাগিয়ে দিই। আদিও তাকে হ্যাঁ করে দেয়। তারপর দিন সকালে আবারও আদির ফোন বাজতে শুরু করে, তবে আজকে নিধি নয় বরং যোশিতা তাকে কল করেছে। সে নাকি আদির সাথে দেখা করতে চায়, তার অফিসের সামনে সে এসেছে, আদি যেন তার সাথে দেখা করতে আসে। কথা মতো সেখানে যাওয়ার পর যোশিতা আদিকে জন্মদিনের উইশ করে আর ঠিক আগে যখন তাদের রিলেশন ঠিক ছিল তখনকার মতো আচরণ করতে শুরু করে। এমনকি গাড়িতে আদির হাত ধরে তার কাছে সে ক্ষমা চায়, সে নাকি ভুল করে ফেলেছে, তার সাথে ওই সময়টাতে এমন কিছু করা উচিত হয়নি তার। কিন্তু আদি আজকে তাকে কিছু বলে না, তাকে জানায় তুমি বাড়ি ফিরে যাও, পরবর্তীতে তোমাকে আমি বুঝিয়ে বলবো, আপাতত চলে যাও। এই বলে আদি সেদিন ফিরে এসেছিল। আর তারপরে এই সমস্ত কিছু যখন বিজয়, সুষমা আর নিধি জানতে পারে তখন সবার প্রথমে নিধি তাকে বলে তার সাথে তোমার সম্পর্ক 4 বছরের। আমি জানি না তোমাদের মাঝে কীরকম কি হয়েছে বা তোমার মনে আসলে কি চলছে, কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার হাতেই রাখতে চাই। যেখানে সাথে সাথেই আদি যোশিতাকে কল করে আর তাকে ভালো মতোই বোঝায় দেখো তোমার সাথে যা হয়েছে সেটা একটা সমাপ্তি হয়ে গিয়েছে, তুমিও জানো আর আমিও সেটা মেনে নিয়েছি। এখন আমি আমার জীবনটাকে অন্যভাবে সাজাতে চাই, তাই দুঃখিত। কিন্তু সেখানে উল্টো যোশিতা তাকে বলতে শুরু করে হ্যাঁ আমি তো জানি এত তাড়াতাড়ি নতুন মেয়ে পটিয়ে ফেলেছো তাই না, তোমার হোয়াটসঅ্যাপের ডিপি দেখেছি তো আমি। অর্থাৎ বোঝা গেল সে শুধুমাত্র জেলাস ফিল করছে, এই জন্যই ফিরে এসেছে। আর তার এই সব কথায় এবার আদি একদম চটে যায়। সে তাকে নিজের মনের সকল রাগ দেখিয়ে বলতে শুরু করে, এমনকি তাকে এও জানিয়ে দেয় যে হ্যাঁ তার জীবনে নতুন একজন এসেছে, তার নাম নিধি, আর তাকে নিয়েই সে তার জীবন সাজাবে। এই বলে তাকে গুড বাই জানিয়ে ফোনটা কেটে দেয়। আর সেখান থেকেই ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। তাদের যাত্রাপথের এখন অনেকটা সময় বাকি, তাই মাঝখানে মাঝখানে তারা ছোটখাটো ব্রেক নিতে এদিক ওদিক ঘুরে ফিরে আসে। সেখানে অদিতি তাকে জিজ্ঞাসা করে তারপর কি হয়েছিল, আমি তো কনফিউজড যে একটা মেয়ে কিভাবে তোমাকে এতটা ভালোবাসতে পারে, তোমার জন্য এত কিছু করছে, অত কিছু করছে, তোমার গার্লফ্রেন্ডের সাথেও দেখা করতে দিচ্ছে। জিজ্ঞাসা করে তারপর কি করেছিলে। আদি বলে হ্যাঁ কনফিউশন ছিল আমারও, আর সেই কনফিউশন নিয়ে বিয়ে করে ফেলেছিলাম। যা শুনে অদিতি তো অবাক। ঘটনা আবার অতীতের সেই রাতে চলে যায়, তাদের ফার্স্ট নাইট। দুজনে একই ঘরে আছে, কিন্তু একদিকে নিধি তার জীবনের এই বিশেষ মুহূর্তে খুবই এক্সাইটেড, অন্যদিকে আদি খুবই নার্ভাস। যেমন অদিতি যখন গ্লাস নিয়ে ঘরে ঢুকে তখন সে গ্লাসটা টেবিলে রাখতে একটু নিচু হয় আর আদি বলে ওঠে আরে আরে সালাম করার দরকার নেই। মানে ছেলেটা যে নার্ভাস এই বিষয়টা তাকে দেখেই বোঝা যায়। কিন্তু সে যখন চুপচাপ এভাবেই বসে বসে সময় কাটিয়ে দিচ্ছে তখন নিধি তাকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, যেগুলো উত্তর দিতে দিতে সে আরও নার্ভাস হয়ে পড়ে, যার কারণে একসময় আদি মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যায়। মানে ছেলেটা মনে হয় যুদ্ধে নেমেছে। তাই ফিরে আসার পরেও সে যখন নার্ভাস ছিল তখন নিধি এবার নিজ দায়িত্বে তার নার্ভাসনেস দূর করে দেয়। আর তারপর এভাবেই তাদের রেগুলার লাইফটা খুব সুন্দরভাবে যেতে শুরু করে। বিয়ের পর দুজনেই এই শহরে একটা ফ্ল্যাট কিনে নিয়েছিল, আর অপরদিকে আদির বাবা মা তাদের নিজেদের এলাকাতেই থাকে। দুজনের দিনকাল খুবই সুন্দর কাটতে থাকে, একে অপরের সাথে সময় কাটানো। বলা যায় একদিক থেকে নিধি তার একটা প্রপার বন্ধু পেয়েছে যে সবসময় তার খেয়াল রাখে। আর সিঙ্গেলদের জন্য সিনেমার এখানকার দৃশ্যগুলো সত্যি একটু কষ্ট দেবে, ইনক্লুডিং মি। যাই হোক, আমরা গল্পের অনেকটা সামনে এগিয়ে যাই। এখন তাদের মধ্যে শুধু বাবুসোনার সম্পর্ক নেই, বরং দুজনের মাঝে মাঝেই এই সেই বিষয় নিয়ে ঝগড়া হয়। এমনকি একবার ঝগড়ার মধ্যে আদি তার স্কুল লাইফের প্রেমিকার কথাও তাকে বলে, ওই যে সেই রিমা, চশমা পরা মেয়েটা, ওটাই নাকি তার জীবনের প্রথম প্রেম ছিল। সে নাকি নিধির থেকেও খুব সুন্দর ছিল, কিন্তু কপাল খারাপ ছিল, তাকে সে পায়নি। সেখানে সে রিমার এই প্রশংসা ওই প্রশংসা করে একদম ভরিয়ে ফেলে। আর এই নিয়েও তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। আর সেই ঝগড়া মেটানোর জন্য আদিকে মাঝে মাঝে আবার পানিপুরি খাওয়াতে হয় তাকে। আর এভাবেই তাদের দুষ্টুমিষ্টি ঘটনাগুলোর মাঝখানে একবার নিধি আদির জন্য একটা সুখবর নিয়ে আসে, যেটা হলো তার প্রেগনেন্সি। তাদের পরিবারের ছোট্ট একটা সদস্য আসতে চলেছে, যাতে তারা দুজনেই খুব খুশি হয়। তাই তার কিছুদিন পর আদি নিধিকে জব ছেড়ে দিতে বলে, কারণ অফিসের প্রেশার আর সকল কিছু থেকে সে নিধিকে এখন দূরে রাখতে চায়। কিন্তু নিধি নিষেধ করে দেয়, কারণ ঘরে তার বোরিং লাগবে। তবে তারপরও একসময় আদির কথা তার মেনে নিতেই হয়। তার কিছুদিনের মাথায় আদির জবে একটা প্রমোশন হয়, যেখানে তার নাকি কাজের প্রেশার একটু বেড়ে যাবে। আর তাছাড়াও আদি সেটাকে অ্যাকসেপ্ট করে, কারণ তার পরিবারে যেহেতু নতুন একজন আসতে চলেছে, তাই তার জন্য কিছু একটা তো করতে হবে, তাই না? এভাবে দিন
চলতে থাকে। ইদানিং আদি আগের তুলনায় বেশি ব্যস্ত থাকে, তাই নিধিকে সে সময় দিতে পারে না। তবে একদিন আদি তাকে অফিসে আসতে বলে, তারা একসাথে লাঞ্চ করবে, তাদের বাকি দুই বন্ধু সেখানে থাকবে, আর তারপর সময় মতো তারা একে অপরের সাথে দেখা করে। সেখানে বিজয় আর সুষমা এই খবর জানতে পেরে তারাও খুশি হয়, কিন্তু তখনই পেছন থেকে একটা গোলুমলু মেয়ে এসে এমন ভাবে কথা বলছে আদির সাথে যেন সে আদিকে চেনে। এমনকি সে এমন কথাও বলে, স্কুল লাইফে তো খুব পিছে পিছে ঘুরতি, আর এখন তো কি অবস্থা রে তোর। আর তখনই তারা বুঝে যায় যে এই অন্য কেউ নয়, এ তো রিমা। সেদিন নিধিকে যে তার প্রথম প্রেমের কথা বললো সেই রিমা। কিন্তু আদি তাকে দেখে অবাক, আগে তো ফুলের মতো ছিল, এখন ফুলকপি হয়ে গিয়েছে। যাই হোক, এখানে তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হলে রিমা আবারও কাজে চলে যায়, কিন্তু আদিকে তারা সবাই মিলে খেপাতে শুরু করে। কিন্তু এরপর থেকে সবকিছু কেমন যেন বদলে যেতে শুরু করে। আদি তার বেশিরভাগ সময় কাজের কারণে ব্যস্ত থাকে, বাসায় নিধিকে সময় দেওয়ার মতো সময়টাই তার কাছে নেই। আর এদিকে বাসায় নিধি একা একা দিন পার করতে থাকে, এমনকি বেশিরভাগ সময় আদিকে এখন সে ফোন করেও পায় না। আর এগুলো তাকে খুব কষ্ট দেয়, কারণ তার জীবনে একমাত্র বলতে আদি রয়েছে, তবে সেও আজ তাকে ইগনোর করছে। একবার এরকমই সে তার মোবাইলে 20টা মিস কল খুঁজে পায়। নিধি তাকে কল করেছিল, কিন্তু আদি মোবাইল রেখে অন্য কাজে ছিল। সে যখন বাসায় ফিরে আসে, নিধি তার কাছে এসে নিস্তব্ধে কান্না করে, কারণ সে সুখে থাকার জন্য টাকা চায় না, বরং আদিকে চায়। আর আজকে আদি এই বিষয়টা বুঝতে পারে। পরদিন তার বসের সাথে কথা বলে সে তার প্রমোশনের বিষয়টা আরও 2 বছর পিছিয়ে দেয়, নিজের কাজের প্রেশারটাও সে কমিয়ে নেয়। আর তারপর আরও কিছুদিন পার হলে নিধির জন্মদিন চলে আসে। খুবই আশা নিয়ে সে বসে আছে, আদি ঠিক 12টার সময় এসে তাকে সারপ্রাইজ দেবে। কিন্তু সে যখন সুষমা আর বিজয়কে কল করে, তারা দুজনে আদি সম্পর্কে কিছু বলতে পারে না। আর তাদের কথা শুনে বোঝা যায় আদি হয়তোবা তার জন্মদিন ভুলেই গিয়েছে, এমনকি সেটাই হয়। তবে তবুও নিধি এখনও আশা নিয়ে আছে। আদি তখনই বাসায় ফিরে আসে, আর প্রতিদিনকার মতোই স্বাভাবিকভাবে নিধিকে খাবার রেডি করতে বলে। আর নিধি যে তার জন্য সেজেগুজে বসে আছে, তারা বাইরে খেতে যাবে এই আশায়, সেদিকে তার কোনো খেয়াল নাই। এমনকি রাতের প্রায় 11:30 বেজে যাচ্ছে, তখনও আদি একদম নাক ডেকে ঘুমাচ্ছে। নিধি তখনও ভেতরে ভেতরে তার রাগটাকে চেপে রেখেছে। এক সময় প্রায় 11:15 বেজে যাচ্ছে, তবুও আদি ঘুমাচ্ছে। একটা উইশ পর্যন্ত করার জন্য সে জেগে নেই। সময় মতো 12টা বাজার ঠিক আগে সুষমা বিজয় তাকে কল করে জন্মদিনের উইশ করে, কিন্তু আদি তখন একদম গরু বেচে ঘুমাচ্ছে। তাই এক সময় নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নিধি তাকে এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়, আর নিজে রাগ দেখিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসে থাকে। কিন্তু তখনই সে দেখতে পায় বাইরে থেকে কিসের জন্য আলো আসছে। তাই সে যখন চেক করতে যায়, দেখে তাদের ঘরের সামনের অংশটায় আদি একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এগুলো সে কখন করেছে নিধি কিছুই জানে না, কারণ সারাদিনে সে বাইরে আসেনি। আর হঠাৎ এমন একটা সারপ্রাইজ পেয়ে সে সত্যি খুব খুশি। আদির কাছে সে সরি চায়, কারণ সে সত্যি সত্যি মনে করেছিল আদি হয়তোবা ভুলে গিয়েছে। যাক, এখানে তাদের সুন্দর একটা সময় পার হয়। তারপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। অদিতি আর আদি একটা সমুদ্রের পাড়ে সময় কাটাতে গাড়ি থেকে নেমেছিল। সেখানে অদিতি তার গল্পে এখন বেশ ইন্টারেস্টেড। সে জানতে চায়, তোমার ছেলে হয়েছিল নাকি মেয়ে হয়েছিল, কি হয়েছিল তারপর? কিন্তু আদি তখন চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না। আর ওদিকে অদিতি শুধু তাকে জিজ্ঞেস করেই যাচ্ছে। আর এখানেই আদির চেহারা খুবই অন্যরকম। ঘটনা আবার অতীতে চলে যায়। এটা সেই ঘটনার আরো কয়েক মাস পরের সময়। আদি নিধিকে হাসপাতালে নিয়ে এসেছে, কারণ তার মিসক্যারেজ হয়েছে, অর্থাৎ গর্ভে থাকা অবস্থাতেই নিধির সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। আপাতত এবারের জন্য সে মা হতে পারছে না, কিন্তু সমস্ত চেক আপের পর তাদের সামনে বিশাল একটা ধাক্কা অপেক্ষা করছিল। ডক্টর জানায় এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং নিধির স্টেজ 3 ক্যান্সার ধরা পড়েছে, আর এই কারণেই তার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তার ব্রেন ক্যান্সার হয়েছে। যা শুনে তারা দুজনেই একদম ভয় পেয়ে যায়। তবে ডক্টর তাদেরকে শক্ত হতে বলে, স্টেজ 3 পর্যন্ত ক্যান্সার নিরাময় সম্ভব। তাই তার চিকিৎসা শুরু হয়। দিনে দিনে সময় যেতে থাকে, আর নিধির চিকিৎসা ধীরে ধীরে আরো বাড়িয়ে দেওয়া হয়, কারণ তার ক্যান্সার কমার বদলে উল্টো বাড়ছে। প্রথম দিনগুলোতে নিধি নিজের ভেতরে সাহস নিয়েই ছিল, কিন্তু ধীরে ধীরে যখন সে নিজেও বুঝতে পারে যে এটা উন্নতির দিকে নয় বরং অবনতির দিকে যাচ্ছে, আর সেটা নিশ্চিত মৃত্যু, তখন সেও মেন্টালি নিজেকে আর সামলাতে পারে না। অনেকদিন ধরে নিধি ঠিকঠাক ঘুমাতে পারে না। ধীরে ধীরে ক্যান্সারের সকল সিমটম তার দেহে প্রকাশ পেতে শুরু করে। তার মাথার চুল উঠে যেতে থাকে, ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে থাকে। কিন্তু আদি তাকে সাহস দেয়। আরো কয়েক মাস চলে যায়, না চাওয়া সত্ত্বেও নিধির মাথার চুল ফেলে দিতে হয়। তাদের জীবনের যেন সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত তারা পার করছে। তার ক্যান্সারের ধীরে ধীরে বাড়ছে, যেটা থেকে নিরাময় সত্যি কষ্টকর, আর তার ক্ষেত্রে সেটা খুব খারাপ হচ্ছে। এমনকি একটা পর্যায়ে গিয়ে ডাক্তাররাও আদিকে সরি জানিয়ে দেয়, কারণ তাদের পক্ষে এই বিষয়টা নিয়ে আর কিছু করা সম্ভব নয়। চিকিৎসার উপরে ছিল বলে এতদিন সে বেঁচে আছে, না হলে তার মৃত্যু একদম নিশ্চিত ছিল। এই বিষয়টা আদি সহ্য করতে পারে না, কিন্তু তবুও তার সামনে নিজেকে স্বাভাবিক রাখার যে কষ্টটা, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে।
নিধিকে তবুও সে সাহস দেয়, দেখবে তুমি 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু এই বলতে বলতে নিধির শরীর খারাপ হতে শুরু করে। তবে স্বাভাবিক হওয়ার পর সে জানায় এই মিথ্যা চেহারা বানিয়ে রাখার দরকার নেই। সেও জানে তার সময় কতটুকু আছে, আর তার এই সময়টুকু সে শুধুমাত্র আদির সাথে তাদের সেই ঘরে কাটাতে চায়। জীবনের শেষ কিছু স্মৃতি সে নিজের সাথে নিয়ে যেতে চায়। তাই আদি নিধিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাসায় নিয়ে আসে, আর তার বাকিটা সময় সে তার ঘরেই কাটিয়ে দেয়। সত্যি তাদের সময়গুলো খুব সুন্দর গিয়েছে। হাসি তামাশা, ঝগড়া বিবাদ সবকিছুর মধ্যে তাদের মাঝে যেন এক সুন্দর মুহূর্ত বিরাজ করেছে। মাঝখানে তাদের সম্পর্কে ডাউনফল হয়েছিল, কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা আসলেও বলার বাহিরে। আর আজকে আদিকে এমন একটা দিন দেখতে হবে যেখানে সে তার সেই ভালোবাসার মানুষটাকেই হারিয়ে ফেলতে চলেছে। এটা সত্যি অকল্পনীয়। নিধি নিজেও আদিকে ছেড়ে যেতে চাইছে না। তার স্বপ্ন ছিল সে ছোট্ট থেকে বড় হয়েছে একাকিত্ব নিয়ে। লাইফের কোনো এক পর্যায়ে আদিকে সে তার জীবনের সবকিছু দিয়ে ভালোবেসেছে, কিন্তু প্রকৃতির কাছে হেরে তাকে চলে যেতেই হবে। তার স্বপ্ন ছিল তার একটা পরিবার হবে, তার একটা সন্তান হবে, যাদের সাথে সে হেসে খেলে সময় পার করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আদির সাথে থাকবে, কিন্তু সেটা হলো না। আর সেখান থেকেই ঘটনা বর্তমানে চলে আসে। ফাইনালি আদি যেখানে আসার জন্য বের হয়েছিল, অর্থাৎ উডুপি, সে ওখানে পৌঁছে গিয়েছে, তার সাথে অদিতি। আদির সম্পূর্ণ ঘটনা সে জেনেছে, তাই ইমোশনালি সেও সেদিকে কষ্ট পাচ্ছে। এটা নিধির কবর। নিধির হোমটাউন ছিল উডুপির এই অঞ্চলটা, তার পৈতৃক ভূমি এখানেই, তাই তার স্মৃতি সমাধি এখানেই করা হয়েছিল। সে এই মুহূর্তে এসে জানায় যে অদিতিকে দেখে সে কেন তার গাড়ি থেকে নেমেছিল, কারণ অদিতিকে দেখে তার নিধির চেহারা মনে পড়ে গিয়েছিল। তার ছোট চুল, এমনকি পরবর্তীতে তার যে এত ঘন ঘন কথা বলার অভ্যাস, নেচারগত দিক থেকে সবকিছুতেই তাকে নিধির কথা মনে করিয়ে দিচ্ছিল। তারপর সময় মতো আদি অদিতিকে তার বাসায় পৌঁছে দেয়। সেখানে অদিতি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এভাবেই থাকবে? তোমার জীবনে কি কখনো আর প্রেম অথবা ভালোবাসা আসবে না? তখন আদি তাকে জানায় তার জীবনে সে অনেকবার ফেইলিওর দেখেছে। সে মনে করেছে যে তার জীবনের প্রত্যেককেই সে ভালোবেসেছে, কিন্তু প্রকৃত ভালোবাসা আসলে কাকে বলে নিধিকে পাওয়ার পর সে বুঝেছে। নিধিকে ভালোবেসে সে যে মুহূর্তগুলো উপহার হিসেবে পেয়েছে, সেগুলোই তার বাকি সময়ের পুঁজি। নিধি এখনো তার সাথে আছে, সব সময় থাকবে। এই বলার সাথে সাথে অদিতি আদিকে জড়িয়ে ধরে মন থেকে একটা ধন্যবাদ জানায়। আর তারপর অদিতির একটা সুন্দর হাসির মাধ্যমে শেষ হয় আজকের গল্পটা। অনেকদিন পর মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প পেয়েছি। অবশ্য সিনেমাটা এর আগেও দেখেছি, তবে এক্সপ্লেন করার খেয়াল আসেনি। আজকে করলাম, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। সাথে এই যে স্ক্রিনে আরও একটা গল্প ভেসে উঠেছে, চাইলে এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। চমৎকার একটা গল্প, মন ছুঁয়ে যাবে আপনার। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।